This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়া পূর্ব বর্ধমানের পর এবার হাওড়া সাকরাইল ফের সালিশিতে মাতব্বরি রাজ্যের শাসক দলের এবং কি অভিযোগ উঠছে দাম্পত্য বিবাদ মেটাতে ব্যবসায়ীর বাড়িতে বসে সালিশি সভা বসানো হয়। দুটি গাড়ি এবং 50টি বাইকে করে গিয়ে তৃণমূল কর্মীরা রীতিমতো তাণ্ডব চালায়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়। লাঠি, রড, ছুরি, ভোচালি হাতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। কিন্তু এতটা বাড়াবাড়ি হলো কি করে, এতটা মাতব্বরি কি করে করতে পারে একজন পঞ্চায়েত প্রধান, তার নেতৃত্বে এত বড় একটা দল কি করে পৌঁছতে পারে? আমাদের সঙ্গে সহকর্মী আমাদের সুপ্রদীপ রয়েছেন। সুপ্রদীপ, এই ঘটনা ঘটলো কিভাবে? কেউ কোনো রকম বাধা দিল না যখন রাজ্যে একের পর এক সালিশি সভা নিয়ে জোর চর্চা, জোর সমালোচনা চলছে? দেখো, গতকাল রাত্রিতে সাকরাইল কান্দুয়ার যে সিপাহীপাড়া আছে সেখানে একটি পারিবারিক সম্পর্ক নিয়ে একটা সালিসি সভা ছিল। আর সালিসি সভা থেকে যখনই এক পক্ষ মেনে না নেয় তখনই সেখানে কিন্তু মারধর করে এবং সেই মারধর করার পরে যখন সে ছুটে পালিয়ে এসে তার দাদার বাড়িতে ঢোকে তখনই জুজের সাহা বলছে পাঁচলা বিধানসভার যে জুজের সাহা রয়েছে সেই জুজের সাহা যিনি উপপ্রধান রয়েছে শেখ খলিল আহমেদ, তার নেতৃত্বে বিশাল দুষ্কৃতীরা আসে এবং বাড়িতে তাণ্ডব চালায়। রীতিমতো কিন্তু 4টি বাইক ভাঙচুর করা হয় এবং একটি 4 চাকা এবং অটো রীতিমতো ভাঙচুর করা হয়। পরিবারের লোকজনকে মারধর করা হয় এবং ঘর বাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় সাকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে গতকাল থেকেই রয়েছে, এখনও পর্যন্ত মোতায়েন রয়েছে এবং যে সমস্ত গাড়ি ভাঙচুর বা পরিবারের যে সমস্ত জিনিসপত্র ভাঙচুর হয়েছে সেগুলোকে কিন্তু পুলিশ সংগ্রহ করছে এবং কিভাবে এই ঘটনাটা ঘটেছেন এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল সেই নিয়ে কিন্তু এখন পুলিশ তদন্ত করছে। তবে এই বিষয়ে তোমার বলে রাখি যে এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে এবং এখনো রীতিমতো বাড়ি ভাঙচুর করা হয়েছে, লন্ডভন্ড করা হয়েছে। সেই ছবিও তুমি সুপ্রদীপ আমাদের সামনে তুলে ধরছো এক্সক্লুসিভ ভাবে TV9 বাংলা। কিন্তু পুলিশ কি কোনো রকম স্টেপ নিল? এতজন মানুষকে ভাঙচুর করলো, এতজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, পুলিশ কি কোনো রকম স্টেপ নিল এই হাওড়া সাকরাইলের ঘটনায়? দেখো, পুলিশ কিন্তু রীতিমতো কিন্তু এফআইআর দায়ের করেছে এবং এখনও পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে যে খলিল আহমেদ তিনি কিন্তু যেটা জানা যাচ্ছেন যে যেহেতু এই এলাকার তিনি নন, পাঁচলা বিধানসভার, সেই পাঁচলা বিধানসভার কিন্তু উপপ্রধান ছিলেন, তিনি কিভাবে এই সাকরাইল থানার আর এই যে পরিবারে এলেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। যেহেতু একটা বিধানসভার এবং একটা জায়গার উপপ্রধান, সে কিন্তু অন্য বিধানসভায় এসে তার পরিবার অন্য ব্যক্তির সালিসি সভাতে এসে কিন্তু পরিবারে ভাঙচুর চালায় এবং যে 50 জন দুষ্কৃতী নিয়ে এসেছিলেন তারা কিন্তু এসে এলাকায় ভাঙচুর চালায়। তাহলে এই যে দাপট, তোমার একটা জিনিস বলে রাখি, একজন উপপ্রধানের যদি এই দাপট হয় তাহলে কিন্তু আর যার সমস্ত এলাকার মানুষজন কিন্তু ভয় ভীতির, একদম স্বাভাবিক, এলাকার মানুষ ভয়ে রয়েছেন, এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। কারণ একটি বিধানসভা এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়। ঝামেলা হওয়ার পরে ওরা সালিসি বিচার বসায়। বিচারে এসে কাকা একাই ছিল, ওরা অনেকদিন ছিল। কাকাকে মারধর করে কাকা ছুটে পালিয়ে এসছে, ওরা ভেবেছে আমার বাড়িতে আছে। ওর কাকার আলাদা জায়গায় বাড়ি, কিন্তু শুধু এসে খলির লোক নিয়ে এসে আমাদের সব ভাঙচুর করলো, পুরো সব তছনছ করে দিয়ে চলে গেল 10-15-20 মিনিট, আধ ঘন্টার ভিতরে। আমরা তখন বাড়িতে ছিলাম না, আমার ফ্যামিলি ওয়াইফ ছিল, ওদেরও সব ধাক্কা ধুকে সব ভেঙে ভুঙে। আমি ওদের আর এক পরিবারের সদস্যর সঙ্গে কথা বলে নেবো, যেহেতু যিনি ছিলেন ঘটনাস্থলে, উনি কিভাবে কতটা আতঙ্কতে ছিল সেই সময়তে, সেই একটু কথা বলে নেবো যে সেই সময়তে কি কতটা আতঙ্কে ছিলেন। মানে যে ঘটনা, আমার 6 বছরের একটা বাচ্চা ছিল, খুবই ভয়ের মধ্যে ছিল। তারপরে ওরা সব এসে সব ভাঙাভুঙি করলো। আমার যখন জানলা, পেছন দিক দিয়ে জানলা যখন ভাঙছে তখন আমার বাচ্চাটা গদিতে বসেছিল, আর বাচ্চাটাকেও আঘাত করতে যাচ্ছিলো। তখন বাচ্চাটাকে টেনে আমি খাটের নিচে ঢুকিয়ে দিই। তারপরে বাচ্চারা খুবই কান্নাকাটি করছে। তারপরে সব জানলা ফাল্লা ভেঙে, দুয়ার পরে ভেঙে আমাদের ঘরের ভেতর ঢুকে গিয়ে সব আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে আলমারিতে সব কী ছিল সব টাকা পয়সা বার করলে চলে গেছে। সেই যে তাণ্ডব, সেই তাণ্ডবটা তখন যে দেখেছিলেন, সেই তাণ্ডবটা কতটা মানে মনের মধ্যে আতঙ্ক? খুবই আমাদের ভয়ঙ্কর। আমাদের ওইসব কথা মনে পড়লে খুবই ভয় লাগে। একদম স্বাভাবিক, পরিবারের সদস্যরা
প্রত্যেকে আতঙ্কে রয়েছেন, প্রত্যেকে ভয়ে রয়েছেন, কেউ ভুলতে পারছেন না সেই স্মৃতি। কারণ সামান্য দাম্পত্য বিবাদ তা মেটাতে দেখি সালিশি বসানো হয় এবং সেখানে রীতিমতো তৃণমূলের দাদাগিরির ঘটনা। এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে 50 জন রীতিমতো প্রায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ এবং বাড়ি পুরো লন্ডভন্ড করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক প্রিয়া পাল। স্বাগত TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। শুনেছেন নিশ্চয়ই আপনার এলাকায় একজন উপপ্রধানের নেতৃত্বে একজন ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সালিশি সভা বসানো হয়েছে, রীতিমতো দাদাগিরি চালানো হয়েছে। কি বলবেন আপনি? আমি বিষয়টা শুনেছি, ওটা স্বামী স্ত্রীর গন্ডগোল মেটাতে গিয়ে হাতাহাতি হয়েছে, এই খবরটা আমি পেয়েছি। পুলিশ গেছে ওখানে, যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা অন্যায় করেছে তাদের অ্যারেস্ট করা হবে। কিন্তু স্বামী স্ত্রীর গন্ডগোলে একজন উপপ্রধান পৌঁছে যাবেন, গিয়ে রীতিমতো ভাঙচুর করবেন, 50 জন ছেলে পুলে নিয়ে যাবে, গিয়ে বাড়ি ভাঙবে। আমার মনে হয় উনি সাকরাইলের উপপ্রধান নয়, একটু খোঁজ নিয়ে দেখুন। সাকরাইলের উপপ্রধান উনি নন, একটু খোঁজ। যেখানকারই উপপ্রধান হোক, তিনি রাজ্যের শাসক দলের একজন প্রতিনিধি, তিনি কি করে একজন বাড়ির ঝামেলায় গিয়ে এরকম ভাবে সালিশি সভা বসাতে পারেন, এভাবে ভাঙচুর করতে পারেন? এটা তো প্রশ্ন উঠবে। হ্যাঁ, অবশ্যই উঠবে, কিন্তু ওরা তো বসার আগে আমাকে জানায়নি। আমাকে জানালে নিশ্চয়ই আমি এটা প্রশাসনের দ্বারস্থ হতাম এবং ওদের আইনত ব্যবস্থা নিতে বলতাম। কিন্তু যখন হয়ে গেছে ঘটনা, তখন নিশ্চয়ই আইনত ওদের শাস্তির দাবি আমিও করবো, যাতে শাস্তি পায়। আপনি নিশ্চয়ই এবার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বা আপনার দলের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, কারণ আপনার এলাকায় ঘটনাটা ঘটেছে, আপনি কথা বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। অলরেডি পুলিশ ওখানে গেছে, পুলিশ ওখানে গিয়ে যারা অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্টও করেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিধায়ক প্রিয়া পালের সঙ্গে। এখনো পর্যন্ত যদিও আমাদের কাছে যে খবর রয়েছে যে পুলিশ এফআইআর সবে দায়ের করেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগও উঠছে এবং সেই এলাকার মানুষের সঙ্গেও আমরা কথা বলছিলাম। আমাদের প্রতিনিধি সুপ্রদীপও কথা বলছিল যে সেখানকার মানুষ রীতিমতো ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন এই হাওড়ার সাকরাইলের ঘটনা নিয়ে, তৃণমূলের দাদাগিরি নিয়ে, একবার শোনা যাক। মুখ্যমন্ত্রী এই একাধিকবার বলেছে যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, কোন রকম কেউ যদি হুলিগানিজম করে, অসাধ করে, আইনকে হাতে না, তাদেরকে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। তো সুতরাং এখানে পুলিশ ব্যবস্থা নেবে। লোকাল এমএলএ আছে, লোকাল এমএলএর সঙ্গে কথা বলবো এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা দেখি। কিছু বান্ডিলে ঢুকে পড়েছে দলের মধ্যে, তারা এই ধরনের কাজ করছে। এরকম কোনো রেসপন্সিবল লিডার নয়, এরা কিছু হুলিগান। পুলিশ উইল টেক অ্যাকশন। আমি কমিশনারের সঙ্গে কথা বলবো, কমিশনার যাতে ইমিডিয়েট অ্যাকশন নেয় এবং ওখানকার ওসি বিশ্বজিৎ ব্যানার্জি, সে খুব এফিসিয়েন্ট অফিসার, অবশ্যই অ্যাকশন। অর্থাৎ রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন দলে কিছু বাজে লোক ঢুকে পড়েছে। মেনে নিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তার বক্তব্য তো আমরা শুনলামই। এদিকে ব্যবসায়ী যার বাড়িতে রীতিমতো হামলা চালানো হয়েছে, যার বাড়িতে তৃণমূলের দাদাগিরি এবং যার বাড়ির দাম্পত্য কলহ মেটাতে রাজ্যের শাসক দলের সালিশি সভা বসলো, যার বাড়িতে ভাঙচুর করা হলো, সেই ব্যবসায়ীর সঙ্গেও আমাদের কথা হয়েছিল। তিনি কি বলছেন একবার শোনা যাক। খলিল জুয়েস শাহ আলিপুকুরের উপপ্রধান, ওনার রিলেটিভ, উনি এসছে আর প্লাস মোল্লাপাড়া থেকে লেগেছে অন্তত 22 জন আমার কাছে এসছে। আপনার বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বসে তালা ফালা খুললাম, ব্যাগ ফ্যাগ রাখলো, সব রাখলো। কথা বলতে বলতেই আমাকে গালাগালি করছে আর মারছে, মারার জন্য উঠে পড়ছে। আমি তখন ছিটকে বেরিয়ে এসেছি একটা ঢেলা মতো আমি মানে নিজের জানটা বাঁচাবার জন্য তুলেছি। তোলার সঙ্গে লাভ কেটে একদম পড়েই খলিলের নেতৃত্বতে সবাই এসে ধরা মারতাম করে। খলিলও খুব মেরেছে আমাকে। উপপ্রধান খলিল লোকগুলো নিয়ে এসেছিল, আমার কাকাকে ডাকে, ওরা বলেছিল 3-4 জন আসবে, খলিল থাকবে, ওর ভাই থাকবে। হ্যাঁ, সেদিনকে সালিসি সভা ডেকেই কাকাকে একাকেই ডেকেছে যে ফ্যামিলি ম্যাটার মেটাবে বলে, কিন্তু ওরা এসেছিল 20-22 জন। এসে কথা হতে হতে ওরা মারধর স্টার্ট করে দেয় ওইখানে। করার পরে কাকা ছুটে পালিয়ে আসে, একলা ছিল। ওদের হাতে সব কি সব ছিল, ওইটা নিয়ে চোখে মারতে না, চোখ একটা পুরো ডিফেক্ট হয়ে যায়। আমরা জানি ঠান্ডা হয়ে গেছে, আমরা যার বাড়িতে আছি। আসার পর দেখছি হো করে আসছে, আমি তো চলে গেছি। ওইখান থেকে পাড়াপতি সবাই বলছে ওদের রাতে হেঁসো ছিল, রড ছিল, আমার এইসব যন্ত্রগুলো ছিল এখানে। আপনার বাড়িতে হয়নি? না, আমার বাড়িতে হয়নি। আমরা কোনো দোষী না। আমার বাড়িটা ভাঙলো কিরকম হবে আমি সেটাও নিজেও বুঝতে পারছি না।
গুরুতর আহত ব্যবসায়ী সেই ছবি তো আপনারা দেখলেন যখন তার বক্তব্য আমরা শোনালাম। আমাদের প্রতিনিধি সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রদীপ, বিধায়কের সঙ্গে যখন কথা বললাম তিনি বলছেন যে পুলিশ স্টেপ নিয়েছে, এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে, কিন্তু তোমার কাছে এখনো পর্যন্ত গ্রেপ্তারি নিয়ে কোনো রকম তথ্য রয়েছে? কাউকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই যে এই ঘটনা যে সমস্ত মানুষজন এই পরিবারে রয়েছে তাদের মূলত অভিযোগ হচ্ছে যে এখনও পর্যন্ত কোনো রকম যে খলিল আহমেদের সঙ্গে যে 50 জন বাইক বাহিনী এসেছিলেন তাদেরকে কাউকে এখনও পর্যন্ত পুলিশ সেইভাবে গ্রেপ্তার করেনি। তবে তোমাকে আমি একটা বিষয়, যেহেতু বিধায়ক পিয়াপাল বলছিলেন যে একজন পাঁচলা বিধানসভার এখান থেকে যদি ধরা যায়, পাঁচলা বিধানসভার ওনার যেখানে বাড়ি সেখানে মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার দূর, সেইখান থেকে এসে এই সাঁকরাইল বিধানসভার কান্দুয়ার সিপাহীপাড়ার ওপরে পরিবারের ওপর তাণ্ডব চালানোটা যেভাবে অত্যাচার চালিয়েছে সেটা তুমি ছবিতে দেখলেই। তারপরে এলাকার মানুষ যে আতঙ্কে রয়েছে, এরা আর রাত্রিতে কিভাবে থাকবে বা রাত্রিতে আবার তাণ্ডব চলবে একদম সেই ভয়টা রয়েছে। এবং বিধায়ক তিনি প্রথমে একটা দায় এড়ানোর চেষ্টা করলেন যে এই উপপ্রধান সাঁকরাইলের নয়, কিন্তু প্রশ্ন তো সত্যিই উঠছে যে পাঁচলা থেকে এসে সাঁকরাইলে হামলা চালিয়ে গেল একজন উপপ্রধান, এবং তিনিও তো তৃণমূলেরই প্রতিনিধি, তিনি তো তৃণমূলেরই উপপ্রধান, অন্য জায়গার হতে পারে, কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে সেই প্রশ্নই উঠছে। স্বাভাবিকভাবে এই হাওড়ার সাঁকরাইলে সালিশি সভা নিয়ে রীতিমতো রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। দেখুন, আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে সরকারের যারা ক্যাডার, যারা টিএমসির ক্যাডার, তারা আইন তো নিজের হাতে তুলে নিচ্ছেন, এবং একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, রেগুলার বেসিসে আজকে এই ঘটনা শুরু হয়েছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী বা তৃণমূলের সমর্থক যারা এই কাজগুলো করছে। এবং মমতা ব্যানার্জির তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই, সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই।